কোস্ট কনসেপ্ট অ্যান্ড ক্লাসিফিকেশন অথবা এন ইন্ট্রোডাকশন টু কোস্ট টার্মস অ্যান্ড পারপোজেস, এই চ্যাপ্টার থেকে আজকে 2 নম্বর ক্লাস। 2 নম্বর ক্লাসটা দেখার আগে 1 নম্বর ক্লাসটা খুব ভালোভাবে দেখে নিতে হবে, কারণ হলো ওই ক্লাসে বেসিক আলোচনা করা হয়েছে। তাহলে আজকে আমরা এই অঙ্কটার সমাধান করব। প্রশ্নটা পড়ে নিচ্ছে। The following cost and inventory data are taken from the books of Ibrahim Company for the year 2018. Cost incurred, যে ব্যয়সমূহ হয়েছে ব্যয়ের তালিকা এখানে দেওয়া আছে। ইনভেন্টরিজ, মজুত পণ্যের যে ব্যয় হয়েছে সেই ব্যয়ের তালিকাটা এখানে দেওয়া আছে, মানে মজুত পণ্য সংক্রান্ত তথ্য আর ব্যয় সংক্রান্ত তথ্য। অ্যাডভার্টাইজিং এক্সপেন্স 1 লক্ষ টাকা। অ্যাডভার্টাইজিং এক্সপেন্স 1 লক্ষ টাকা যেটা এখানে আছে, অবশ্যই এটা কারখানা উপরিব্যয় নয়, কারণ বিজ্ঞাপন করাটা কারখানার কোনো কাজ নয়। ডিরেক্ট লেবার কস্ট 90,000 টাকা। আমরা জানি ডিরেক্ট লেবার কস্ট কোথায় আসে। র মেটেরিয়াল ইউজডের সাথে ডিরেক্ট লেবার কস্ট যোগ করে আমাদের অঙ্কের মধ্যে প্রাইম কস্ট পাওয়া যায়, এটা আমরা জানি। পারচেজ অফ র মেটেরিয়াল আছে। রেন্ট ফ্যাক্টরি বিল্ডিংয়ের সাথে যেহেতু ফ্যাক্টরি আছে, তো এটা ফ্যাক্টরি ওভারহেডের মধ্যে যাবে। ইনডাইরেক্ট লেবার আছে। ডিরেক্ট লেবার থাকলে আমরা ডিরেক্ট লেবার কস্টের সাথেই এটা যোগ করতাম, যেহেতু ইনডাইরেক্ট লেবার এটা ফ্যাক্টরি ওভারহেডের মধ্যে পড়ে। সেলস কমিশন, এটা কোনো ফ্যাক্টরি ওভারহেড নয়। ইউটিলিটিস ফ্যাক্টরি, ইউটিলিটিসের পরে যেহেতু ফ্যাক্টরি আছে, সুতরাং এটা ফ্যাক্টরি ওভারহেড। মেনটেন্যান্স ফ্যাক্টরি ইকুইপমেন্ট, অবশ্যই এটা ফ্যাক্টরি ওভারহেড। সাপ্লাইজ ফ্যাক্টরি আছে। ডেপ্রিসিয়েশন অফিস ইকুইপমেন্ট, অফিস যন্ত্রপাতির অবচয়। পরেরটা আছে ডেপ্রিসিয়েশন ফ্যাক্টরি ইকুইপমেন্ট, ফ্যাক্টরি যন্ত্রপাতির অবচয়। দুইটা দুই ধরনের। এখন ফ্যাক্টরি ওভারহেড হিসেবে কোনটা গণ্য হবে? যেটা ডেপ্রিসিয়েশন ফ্যাক্টরি ইকুইপমেন্ট আছে ওইটাই ফ্যাক্টরি ওভারহেড হিসাবে এই জায়গার মধ্যে গণ্য হবে। কিন্তু অফিস ইকুইপমেন্ট যেটা, এটা ফ্যাক্টরি ইকুইপমেন্ট বা ফ্যাক্টরি ওভারহেডের মধ্যে আসবে না। তো অফিস ইকুইপমেন্ট কোথায় আসবে? অফিস ইকুইপমেন্ট যখন ইনকাম স্টেটমেন্ট তৈরি করা হবে, তখন অপারেটিং এক্সপেন্স থেকে অফিস ইকুইপমেন্টের যে অবচয় হয়েছে এটা তো ব্যয়টা অপারেটিং এক্সপেন্স হিসেবে ওই সময় মাইনাস করা হবে ইনকাম স্টেটমেন্টের মধ্যে। এতটুকু পর্যন্ত আমরা বুঝতে পারলাম। জানুয়ারি মাসের 1 তারিখ 2018 সালের তথ্য, ডিসেম্বর মাসের 31 তারিখ 2018 সালের তথ্য, যেখানে কাঁচামাল মজুদ ছিল প্রারম্ভিক অথবা বিগিনিং 8,000 টাকা, ইন্ডিং 10,000 টাকা সমাপনী। ওয়ার্ক ইন প্রসেস মজুদ ছিল, মানে ওয়ার্ক ইন প্রসেস জানুয়ারির 1 তারিখে 5,000, ডিসেম্বরের 31 তারিখে 20,000। ফিনিশ কোর্স জানুয়ারির 1 তারিখে 70,000, ডিসেম্বরের 31 তারিখে 25,000। যতটা এন্ট্রি আমরা এখানে দেখতে পাচ্ছি প্রত্যেকটাই আমাদের পরিচিত। রিকোয়ারমেন্ট, প্রিপেয়ার এ শিডিউল অফ কোস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড অ্যান্ড কোস্ট অফ গুডস সোল্ড স্টেটমেন্ট। দুইটা, প্রথমটা হলো কোস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড এবং দ্বিতীয়টা হচ্ছে কোস্ট অফ গুডস সোল্ড, উপরের তথ্যগুলো থেকে। আমি পুনরায় বেসিকটা তোমাদের দেখিয়ে নিচ্ছি। 1 নম্বর ক্লাসে এটা আলোচনা করে বোঝানো হয়েছিল যে শুরুতে ওপেনিং র মেটেরিয়াল আনা হয়, তার সাথে পারচেজ অফ র মেটেরিয়াল যোগ করা হয়, যোগ করে এন্ডিং র মেটেরিয়াল মাইনাস করে র মেটেরিয়াল ইউজড পাওয়া যায়। তার সাথে ডিরেক্ট লেবার কস্টটা যোগ করে প্রাইম কস্ট, তার সাথে ফ্যাক্টরি ওভারহেড। এখানে কয়েকটা আমি নিয়েছিলাম, এর পরেও আর অনেক কিছু থাকবে। ইনডাইরেক্ট লেবার, ইনডাইরেক্ট মেটেরিয়াল, ফ্যাক্টরি রেন্ট, ফ্যাক্টরি ইকুইপমেন্ট ডেপ্রিসিয়েশন টাকাটা যোগ করে যদি অঙ্কের মধ্যে সেল অফ স্ক্র্যাপ দেওয়া থাকে, তখন এটি এই জায়গায় মাইনাস করতে হয়। তখন ফ্যাক্টরি কোস্ট অথবা ওয়ার্ক কোস্ট, অথবা এটার আরেকটা নাম আছে ম্যানুফ্যাকচারিং কোস্টও আমরা বলতে পারি। যখন আমরা ফ্যাক্টরি কোস্ট অথবা ওয়ার্ক কোস্টের সাথে বিগিনিং ওয়ার্কিং প্রসেস যোগ করব এবং এন্ডিং ওয়ার্কিং প্রসেস বিগ করব, এরপরেই যেটা পাবো এটাকে বলা হয় কোস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড। তার সাথে বিগিনিং ফিনিশ কোর্স যোগ করে এন্ডিং ফিনিশ কোর্স বিগ করে যেটা পাওয়া যায় এটাই হচ্ছে কোস্ট অফ গুডস সোল্ড। তার সাথে অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স,
এটা যোগ করে টোটাল কস্ট পাওয়া যায়, তার সাথে প্রফিট যোগ করে সেলস পাওয়া যায়। এবং ইনকাম স্টেটমেন্ট বাইর করার নিয়মটা, তো আমাদের এতটুকু বাইর করতে হবে না, আমরা শুধু কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড এতটুকু পর্যন্ত একবার বাইর করব, তারপরে বিগিনিং ফিনিশ গুড একবার যোগ করব, একবার বিক করব, যোগ বিক করার পরে কস্ট অফ গুডস সোল্ড এখানে আমাদের বাইর হয়ে যাবে। যে কোর্সশিট আমি তোমাদেরকে দেখালাম, যদি এটা খাতার মধ্যে তুলে নিতে পারো আর আয়ত্ত করতে পারো, তখন এ অধ্যায়ের অঙ্কগুলো তোমার জন্য একেবারে সহজ। আর এখন আমি আজকের যে অঙ্কের সমাধানটা বুঝাবো, এটা সহজে বোঝানোর জন্য আমি প্রশ্ন আর উত্তরটা একসাথে রাখার চেষ্টা করব। তো তোমাদের যেটা করতে হবে, ক্লাসটা একেবারে ফুল স্ক্রিন করে, মোবাইলের ফুল স্ক্রিন করে রোটেট অন করে দেখতে হবে। এই হলো প্রশ্ন, এখানে উত্তর আছে। তাহলে দেখো, এটা ইব্রাহিম কোম্পানির ছিল শিডিউল অফ কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড। প্রথমে কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড, তারপর কস্ট অফ গুডস সোল্ড। এটা চাইলে আমরা একসাথেও বাইর করতে পারতাম। যেমন শুরুতে যেটা আনতে হয়, র মেটেরিয়াল বিগিনিং 8,000, এটাই তো প্রথমে আনতে হয়। বিগিনিং র মেটেরিয়াল ইনভেন্টরি 8,000 নিয়ে আসো, তার সাথে যোগ করতে হয় পারচেজ অফ র মেটেরিয়াল। পারচেজ অফ র মেটেরিয়াল কত টাকা আছে? 1,32,000। পারচেজ অফ র মেটেরিয়াল 1,32,000 যোগ করা হলো, যোগ করলে 1,40,000 পাওয়া যাবে। এটার নাম তুমি লিখতে পারো ম্যাটেরিয়াল অ্যাভাইলেবল ফর ইউজ, না লিখলেও চলবে পরীক্ষায়। র মেটেরিয়াল ইন্ডিং যেটা 10,000 টাকা আছে, আমি একটু ধীরে ধীরে আলোচনা করছি বোঝার জন্য। ইন্ডিং র মেটেরিয়ালটা যদি এখানে আমরা 10,000 বিক করি, 1,40,000 থেকে 10,000 বিক করলে 1,30,000 টাকা থাকবে। এটাকেই বলা হয় র মেটেরিয়াল ইউজড, অথবা এটার আরেকটা নাম আছে ডিরেক্ট মেটেরিয়াল ইউজড, এটাও বলতে পারো। তারপর নিয়ম হলো ডিরেক্ট লেবার কস্ট যোগ করতে হবে। তো ডিরেক্ট লেবার কস্ট এখানে 90,000 টাকা ছিল, 1,30,000 যোগ করলে 2,20,000 টাকা যেটা পেয়েছি, এটার নাম হলো প্রাইম কস্ট। এখন যোগ করতে হবে ফ্যাক্টরি ওভারহেড সমূহ। একেবারে উপর থেকে যদি লক্ষ্য করি, রেন্ট ফ্যাক্টরি বিল্ডিং 80,000 টাকা, ইনডাইরেক্ট লেবার 56,300 টাকা, ইউটিলিটিস ফ্যাক্টরি 9,000, মেনটেন্যান্স ফ্যাক্টরি ইকুইপমেন্ট 24,000, সাপ্লাইজ ফ্যাক্টরি 700, ডেপ্রিসিয়েশন অফিস ইকুইপমেন্ট এটা আসবে না, কিন্তু ডেপ্রিসিয়েশন ফ্যাক্টরি ইকুইপমেন্ট 40,000 এটা চলে আসবে। তাহলে এই কয়েকটাই আমরা এখানে আনবো, রেন্ট ফ্যাক্টরি বিল্ডিং, ইনডাইরেক্ট লেবার, ইউটিলিটিস ফ্যাক্টরি, মেনটেন্যান্স ফ্যাক্টরি ইকুইপমেন্ট, সাপ্লাইজ ফ্যাক্টরি, ডেপ্রিসিয়েশন ফ্যাক্টরি ইকুইপমেন্ট। টাকার সময় এখানে প্রত্যেকটা টাকা যোগ করে নেওয়া হয়েছে। 2,10,000 টোটাল ওভারহেড কোস্ট। উপরের 2,20,000 এই 2,10,000 যোগ করলে কোস্ট অফ গুডস এখানে যেটা পাওয়া যাবে, এটাকে ফ্যাক্টরি কোস্ট অথবা ওয়ার্ক কোস্ট বলা হবে। কোস্ট অফ গুডস পুট ইনটু প্রোডাকশন এটাও বলা যেতে পারে, কিন্তু আমরা এই জায়গায় লিখে দিব ফ্যাক্টরি কোস্ট অথবা ওয়ার্ক কোস্ট অথবা ম্যানুফ্যাকচারিং কোস্ট। তারপর ওয়ার্কিং প্রসেস প্রারম্ভিক 5,000 আর এন্ডিং 20,000। ওয়ার্কিং প্রসেস প্রারম্ভিকটা যদি এখানে 5,000 যোগ করি, 4,35,000 টাকা হয়, এবং এন্ডিং 20,000 যদি এখানে বিয়োগ করি, এন্ডিং ওয়ার্কিং প্রসেস কোস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড 4,15,000 প্রথম নম্বর রিকোয়ারমেন্ট আমরা পেয়ে যাই। এখন এই কোস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড এটা থেকে এটার সাথে ফিনিশ গুডস বিগিনিংটা যোগ এন্ডিংটা বিয়োগ, তখন কোস্ট অফ গুডস সোল্ডটা পাওয়া যায়। তো দেখো, ফিনিশ গুডস ইনভেন্টরি বিগিনিং ছিল 70,000 লেখা হয়েছে, আর এখানে যে কোস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার 4,15,000 এইটার সাথে বিগিনিংটা যোগ হয়ে থাকে। আমরা যদি শুরুতে এখানে কোস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার দিয়ে দিতাম তাও হতো, নিয়ম হলো এটাই। তো বইয়ের মধ্যে এরকম দেওয়া আছে, আমি বই থেকে বোঝাচ্ছি। কোস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার 4,15,000, তার সাথে ফিনিশ গুডস ইনভেন্টরি বিগিনিং 70,000 যোগ করে 4,85,000 পাওয়া গেছে। এটা থেকে ফিনিশ গুডস সমাপনী 25,000, ফিনিশ গুডস ইনভেন্টরি ইন্ডিং 25,000 যদি বিক করে দেই, তখন কোস্ট অফ গুডস সোল্ডের পরিমাণ এখানে থাকবে 4,60,000 টাকা। আমাদের এই অঙ্কের মধ্যে দুইটা রিকোয়ারমেন্ট ছিল, একটা হলো কোস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড, আরেকটা হলো কোস্ট অফ গুডস সোল্ড। উভয় রিকোয়ারমেন্ট আমরা বাইর করতে পেরেছি, এবং আশা করব পুনরায় যদি এই ক্লাসটা দেখে নাও, আর যে বেসিকটা তোমাদেরকে আমি বুঝিয়ে দিয়েছি,
অর্থাৎ এই বেসিকটা, এটা যদি বুঝতে পারো তখন এই জাতীয় অঙ্ক তোমাদের জন্য একেবারে সহজ হয়ে যাবে। আশা করব ক্লিয়ার। সাথে সাথে অঙ্কের সমাধানগুলো করে নিও।